অচিরেই বাংলাদেশের পূর্ব প্রান্তে আরেকটা নতুন দেশের উদ্ভব ঘটছে। কান দখল করে তারপরে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং বাংলাদেশের প্রতি এক বিরাট হুমকি হয়ে দাঁড়াবে। ভারত কিন্তু ইতিমধ্যে দিশেহারা। ভারতের একটা নিউজ চ্যানেল আছে, নিউজ 18, তারা দিশেহারা। ভারত যে দিশেহারা তারা বলছে যে বাংলাদেশ আমরা হারিয়েছি, এখন মিয়ানমারও যদি আমাদের নিয়ন্ত্রণে না থাকে। একের পর এক বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করেই যাচ্ছে মোদী সরকার। প্রত্যেকটা ষড়যন্ত্রই ব্যর্থ হয়েছে। এবার ব্যর্থ হওয়ার পর নতুন এক ষড়যন্ত্রে লিপ্ত হতে যাচ্ছে ভারতীয় জঙ্গি গোষ্ঠী আরএসএস। তারা এবার আরাকান আর্মি দিয়ে বাংলাদেশ চট্টগ্রামে হামলার ষড়যন্ত্র করছে, এমন মন্তব্য করেছেন ডক্টর তাজ হাশমি। যদি আসলে তারা এই পদক্ষেপ নেয় বা তারা যদি এমন চিন্তাভাবনা পরিকল্পনা করে, সেখানে তারা কতটা সফল হতে পারে, আশা করি তাজ হাশমির আলোচনাগুলো শুনলে এসব কিছু বিস্তারিত জানতে পারবেন। ভরে আছে। সেদিন দেখলাম এক বাংলাদেশি ইউটিউব চ্যানেল, খুব উচ্চ স্বরে এক ব্যক্তি বলে গেলেন যে অচিরেই বাংলাদেশের পূর্ব প্রান্তে আরেকটা নতুন দেশের উদ্ভব ঘটছে, সেটা হচ্ছে আরাকান। আরাকান স্বাধীন হয়ে যাচ্ছে এবং সেই দেশ বাংলাদেশের প্রতি একটা বিরাট হুমকি হয়ে দাঁড়াবে। কেননা ওই প্রতিবেদক বলে দিলেন যে আরাকান আর্মি নামে একটা বাহিনী আছে, তারা কদিন পরে সম্পূর্ণ আরাকান দখল করে তারপরে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং বাংলাদেশের প্রতি এক বিরাট হুমকি হয়ে দাঁড়াবে। আরাকান আর্মি বাংলাদেশ দখল করবে কিনা এটা নিয়ে আজকে আমি আলোচনাটা করছি। আরাকান আর্মিটা কি জিনিস এবং আসলেই কি আরাকান আর্মি বাংলাদেশের 12টা বাজিয়ে দিতে পারবে? এটা কি গুজব না সত্য? এখন ইউএস এইড নামে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা এজেন্সি আছে, তারা বিভিন্ন দেশে গণতন্ত্র এবং মানবাধিকারের নামে তারা সামরিক অভ্যুত্থান ঘটায় এবং দেশগুলোকে ধ্বংস করে দেয়, অল ইন দ্য নেম অফ ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস। উদাহরণ রয়েছে আমাদের অনেক। আধুনিক কালের উদাহরণগুলো হচ্ছে ইরাক, আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া, পাকিস্তান এবং বাংলাদেশে, তবে তারা করতে পারেনি। মানে 5ই আগস্টে যে বিপ্লবটা বাংলাদেশে হলো, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রত্যক্ষ সহযোগিতায় হয়নি। যাই ইউএস এইড একটা রিপোর্ট করেছে এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আইনসভায় একটা আইন পাশ করেছে, ওটার নাম হচ্ছে বার্মা অ্যাক্ট। এই বার্মা অ্যাক্ট তারা আইন করে 2022 সালে। এবং বার্মা অ্যাক্ট করার আগে ইউএস এইড বলছে যে মিয়ানমারে যে একটা সামরিক অভ্যুত্থান ঘটলো ফেব্রুয়ারি 2021 সালে, তারপর থেকেই মিয়ানমারের অবস্থা খারাপ এবং মিয়ানমারে আবার অং সান সুচির যে সরকার ছিল, সেই সরকারকে এখানে বসাতে হবে। ওই সরকারের, ওই পার্টি, ওই দলের নাম হচ্ছে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট। এখন ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টকে, এটা ছিল একটা মার্কিনপন্থী সরকার, অং সান সুচি, সেটাকে সরিয়েছে চীনপন্থী একটা সামরিক অভ্যুত্থান। তারপরেই মার্কিন যুক্তরাষ্ট্র উঠে পড়ে লাগলো। 2021 ফেব্রুয়ারি থেকে শুরু করে 2022 সালে তারা অ্যাক্ট করলো, আইন পাশ করলো, বার্মা অ্যাক্ট। এই বার্মা অ্যাক্টের মূল সূত্র, মূল যে বাণী, মেসেজ, সেটা হচ্ছে কি? দ্য কন্টিনিউড US commitment to the people of Burma in the midst of the current political crisis and civil war. মিয়ানমারে যে রাজনৈতিক সংকট এবং গৃহযুদ্ধ চলছে, সেটা থেকে মিয়ানমারের মানুষকে মুক্ত করার জন্য, গণতন্ত্র দেওয়ার জন্যই বার্মা অ্যাক্ট বলে একটা আইন পাশ করা হলো। এবং বার্মা অ্যাক্টের কাজ হচ্ছে কি, উদ্দেশ্য কি?
গণতন্ত্র পুনরুদ্ধার করা। এবং তারা আসিয়ান দেশগুলো, আসিয়ান হচ্ছে কারা? দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মিয়ানমার, এরা আসিয়ানের সদস্য। এই আসিয়ান দেশগুলোর মাধ্যমে তারা এই মিয়ানমারে একটা কি আনবে? ডেমোক্রেসি, খাদ্য, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা, মানবাধিকার এবং আইনের শাসন এবং হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স। তাদেরকে যত রকম মানবিক সাহায্য লাগে সব তারা দেবে। এই যে হচ্ছে বার্মা অ্যাক্টের উদ্দেশ্য। এবং বার্মা অ্যাক্টটা করা হয়েছে, যেটা বললাম, 2021-এর ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পরে। ওই সামরিক অভ্যুত্থানটা হয়েছে চীনপন্থী, এটা মনে রাখতে হবে। এখন বার্মা অ্যাক্ট এবং বার্মাতে কি ঘটছে, মিয়ানমারে কি ঘটছে, এটা আমাদের জানা একেবারে ওয়াজিব। এটা না জানলে বাংলাদেশের নিরাপত্তা, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে কি ঘটবে, এবং ভারতের যে পরিকল্পনা, ভারত কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই বার্মা অ্যাক্টের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ভারত বার্মা অ্যাক্টের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত চীনকে রোখার জন্য। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিলে মিয়ানমার এবং বাংলাদেশে একটা মার্কিনপন্থী সরকার গঠন করতে চায়। শেখ হাসিনার আমলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ওটাই চেয়েছেন। পিটার হাস এই যে এত ডিপ্লোমেসি করলো, হাসিনাকে সরাতে চাইলো, কারণটা কি? একটা মার্কিন পন্থী সরকার গঠন করা। কিন্তু হাসিনার সঙ্গে আবার চীনেরও একটা সম্পর্ক ছিল। ভারত থেকে আসতো রাজনৈতিক সমর্থন, আর চীন থেকে আসতো টাকা, ইনভেস্টমেন্ট, চুরি করার মতো টাকা। সুতরাং চীনকে নাখোশ করে ভারতপন্থী হাসিনা এই বার্মা অ্যাক্টের পক্ষে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করতে পারে নাই। তবে যেটা বললাম, বার্মা অ্যাক্ট হচ্ছে এক কথায় মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং আসিয়ানকে দিয়ে এখানে ইরাক, লিবিয়া, সিরিয়া এবং আফগানিস্তানের মতো একটা গণতান্ত্রিক দেশ তৈরি করবে মিয়ানমারে এবং বাংলাদেশে। কিন্তু বার্মা অ্যাক্ট, যেটা বাংলাদেশি যারা বিচক্ষণ পর্যবেক্ষক রয়েছেন তারা কিন্তু ঠিকই ধরেছেন, বলেছেন যে বার্মা অ্যাক্ট বাংলাদেশের জন্য একটা সিকিউরিটি থ্রেট নিয়ে আসবে। এবং আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যে লোকগুলো বাংলাদেশ বিরোধী কার্যকলাপে নিয়োজিত, এই যে তথাকথিত শান্তি বাহিনী কিন্তু মরে যায়নি, ভারতের উস্কানিতে ওটা আবার জেগে উঠবে, এবং সেটাই হচ্ছে ভয়। এবং ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট যেটা, এটা বলা হচ্ছে যে তাদের হাতে কোনো ক্ষমতা নেই, এটা ঠিক। কিন্তু পাল্টা যে গুজব রটানো হচ্ছে মার্কিন এবং ভারতীয় পক্ষ থেকে, সেটা হচ্ছে অং সান সুচির সরকার 80% এলাকা নিয়ন্ত্রণে নিয়ে এসছে মিয়ানমারে। এটা আমরা কিনছি না, এটা কোনো খবর নয়, এটা গুজব। এখন আরাকান বাংলাদেশের জন্য খুবই দরকারি, চীনের জন্য দরকার, ভারতের জন্য দরকার। বাংলাদেশের জন্য দরকার যে আরাকান থেকে যে 10 লক্ষ রোহিঙ্গা এসছে, আরাকানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে হবে যাতে করে আমাদের রোহিঙ্গা 10 লক্ষ রোহিঙ্গাকে আমরা সেখানে ফেরত পাঠাতে পারি। সে আশা সুদূর পরাহত। যাই হোক, চীনের জন্য কেন ইম্পর্টেন্ট? চীন আরাকানের মাধ্যমেই মূল চায়না মেইনল্যান্ড থেকে মিয়ানমারের মাধ্যমে বঙ্গোপসাগরে ঢুকতে পারবে। বঙ্গোপসাগরে সিটওয়ে বন্দর, যেটা আগে আকিয়াব নামে পরিচিত ছিল, যে অঞ্চলটা আকিয়াব বন্দর আরাকানের, সেখানে চীন তার নৌবাহিনী এবং তার যে জাহাজ রয়েছে, বেসামরিক জাহাজ চলাচলের ব্যবস্থাটা নিয়ন্ত্রণে আনতে চায়, যাতে কোনোদিন যদি ওই যে মালাক্কা স্ট্রেইট, যেটা সিঙ্গাপুর এবং
ইন্দোনেশিয়ার মাঝ দিয়ে যায়, মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়ার মাঝে যে সরু একটা চ্যানেল, সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে চীনের আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য, তেল আমদানি বিঘ্নিত হবে। সুতরাং চীন একদিকে পাকিস্তানের গোয়াদর বন্দর বানিয়েছে, মধ্যপ্রাচ্যের তেল তারা পাকিস্তানের ভেতর দিয়ে নিয়ে যাবে সিনজিয়াং প্রদেশে। তবে ওটা মাত্র 6 মাসের মতো ওটা রাস্তাটা খোলা থাকবে, আর 6 মাস বরফে ঢাকা থাকে। সুতরাং আরাকান হচ্ছে চীনের জন্য খুবই ভাইটাল, যে আরাকান দিয়ে তারা বঙ্গোপসাগরে সিতুয়ে পোর্টে গিয়ে তারা ব্যবসা বাণিজ্য করবে, নির্বিঘ্নে ব্যবসা, জাহাজ চলে যাবে ওখান থেকে, জাহাজ নৌ সড়ক পথে এসে জাহাজে করে বন্দরের থেকে জিনিসপত্র রপ্তানি করবে, আমদানি করবে। তাদের আর মালাক্কা স্ট্রেইটের ওই বিপজ্জনক প্রণালী দিয়ে যেতে হবে না। এবং চীনের জন্য বাংলাদেশও তদ্রূপ দরকারি, খুবই প্রয়োজনীয় দেশ, গুরুত্বপূর্ণ দেশ। কেন বাংলাদেশের মাধ্যমে ভারতকে ট্রানজিট দেওয়া হয়েছে। এই যে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক যদি কোনোদিন চীন কেটে দেয় যুদ্ধ করে, বাংলাদেশের মাধ্যমে ভারত একটা ট্রানজিট পেয়ে গেল। এই ট্রানজিটটা বন্ধ করার জন্য চীন উৎসাহী। এখন দেখা যাক এখন ইউনূস সরকার কোন দিকে যায়। তারা কি ভারতকে ট্রানজিট বন্ধ করে দেবে, নাকি ভারতের পদলেহন করেই যাবে ইউনূস সরকার বা তার পরবর্তী যে সরকার আসবে। এই সরকারকে একটা কাজ করতে হবে, ভারতের জন্য এই ট্রানজিট বন্ধ করে দিতে হবে। কেননা ভারত হচ্ছে আমাদের একমাত্র শত্রু দেশ। এটা যদি বুঝতে না পারি আমরা, তাহলে বাংলাদেশের স্বাধীনতা এবং মানবাধিকার কিভাবে রক্ষিত হয় সেটা আমরা করতে পারবো না। সুতরাং চীনের জন্য আরাকান দরকার, আবার ভারতের জন্য আরাকান দরকার। ভারত চায় ভারতের উত্তর পূর্ব অঞ্চলের যে 7 সিস্টার্স, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, তারপরে মিজোরাম, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশকে বঙ্গোপসাগরের সঙ্গে সংযোগ করার জন্য আরাকান দরকার। এবং আরাকান দিয়ে তারা বঙ্গোপসাগরে যাবে এবং আসাম, মেঘালয় তারা হয়তো যা প্রোডাক্ট করবে, হয়তো গার্মেন্টস, তারা সেগুলো আরাকানের সিতুয়ে বন্দর দিয়ে এক্সপোর্ট করবে। কিন্তু একটা কথা আছে না, এক ঘর মে দো পীর। আরাকানে ভারতও বন্দর দখল করবে, আবার চীনও ওখানে নিয়ন্ত্রণ রাখবে, এটা তো হয় না। চীন এবং ভারতের মধ্যে আগে যুদ্ধ হয়ে একটা কিছু মীমাংসা হতে পারে, তারপরে আরাকান কাদের দখলে যায়, ভারতপন্থীদের নাকি চীনপন্থীদের, তার উপর নির্ভর করবে বাংলাদেশের নিরাপত্তা। আমি আপনাদের ম্যাপগুলো একটু ভালো করে দেখতে বলছি। বাংলাদেশের সঙ্গে আরাকানের দূরত্ব কত, এবং ভারত আরাকান, চীন আরাকান, এই যে ইকুয়েশনটা, আরাকানের গুরুত্ব কত, তার উপরে নির্ভর করবে আরাকান আর্মি আমাদের কি করতে পারে না পারে। আরাকান আর্মি কিন্তু চীন বিরোধী, মার্কিন এবং ভারতপন্থী আরাকান আর্মি আরাকান দখল করুক আগে, তারপরে না বাংলাদেশে আসবে। ইতোমধ্যেই কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে, ওইখানে আরাকান আর্মি চলে আসছে, তারপরে বাংলাদেশের জন্য বিপদ। এত আগাম এ ধরনের যে ভবিষ্যৎবাণীগুলো আমরা কিছু ব্লগারের মাধ্যমে পাচ্ছি, সেটা জনগণকে বিভ্রান্ত করে, বাংলাদেশের সিকিউরিটিকেও বিঘ্নিত করে। সেই জন্য আমি আপনাদের বলছি, আরাকান আর্মি কোনো ফ্যাক্টর নয়। আরাকান আর্মি আগে আরাকান দখল করবে, তারপরে বাংলাদেশকে থ্রেট করবে। চীন কি বসে বসে আঙ্গুল চুষবে? আর বাংলাদেশের আর্মি, নৌবাহিনী, বিমান বাহিনী কি তাই করবে? তারা চুপচাপ বসে থাকবে এবং আরাকান আর্মি আরাকান দখল করার পরে বাংলাদেশে ঢুকে পড়বে। আরাকান আর্মির কত জনবল! অনেকে বলছে এদের সঙ্গে চীনল্যান্ড এবং কাচিন শান স্টেট, এদের সঙ্গে সম্পর্ক রয়েছে। আরাকানের এই যে আরাকান আর্মি, চীন উপজাতিদের জায়গা চীনল্যান্ড এবং কাচিন শান এদের স্টেটদের সঙ্গেও আরাকান আর্মির একটা যোগাযোগ রয়েছে।
এদের সর্বমোট সৈন্য সংখ্যা বলা হচ্ছে 18,000 থেকে 40,000। মানে পার্থক্যটা বিরাট। 18,000 আরাকান আর্মি আছে নাকি 40,000 না 38,000 আমরা জানি না। এবং এখন 2010 সাল থেকেই তারা মিয়ানমার বাহিনীর সঙ্গে যুদ্ধ করছে। আমরা দেখি মাঝে মাঝে যুদ্ধে মিয়ানমারের ওই যে আউটপোস্ট বিজিপি, ওদের বিজিপি মানে আমাদের বিজিবির মতো বিজিপির পোস্ট গুলো তারা দখল করে ফেলে, সেনাবাহিনীর ক্যাম্প দখল করে ফেলে, তখন তারা পালিয়ে বাংলাদেশে চলে এসছে। এটাও ঘটেছে 1 বছর আগে 2 বছর আগে। কিন্তু আরাকান আর্মি মিয়ানমারের আর্মিকে পরাজিত করতে পারে নাই। সুতরাং একবার যুদ্ধ হচ্ছে, একবার পিস হচ্ছে, এই অবস্থা। ভারত যেটা করতে চাচ্ছে, ভারত আরাকানের সঙ্গে একটা সংযোগ করার জন্য এই যে আরাকানের ওই অঞ্চলের একটা নদী, ভারতের মণিপুর একটা নদী আছে, নদীর নাম কালাদান। ম্যাপটা দেখুন, কালাদান মাল্টি মডেল ট্রান্সপোর্ট প্রজেক্ট, এটাকে আমরা সংক্ষিপ্ত ভাবে বলতে পারি কালাদান ট্রান্সপোর্ট প্রজেক্ট। সেই প্রজেক্ট হচ্ছে কি, যে আরাকানের সিতুয়ে দ্বীপ দিয়ে, যেটা বললাম মণিপুর থেকে ভারতীয় পণ্য সিতুয়ে বন্দরে আসবে, সেখান থেকে তারা ভারতের মেইনল্যান্ডে যাবে বা অন্যত্র যাবে। মূল কথা হচ্ছে ভারতের উত্তর পূর্বের অঞ্চলগুলো, রাজ্যগুলো সমুদ্র পথে যাত্রার সুযোগ পাবে। তারা তাদের গার্মেন্ট অন্য জিনিসও তৈরি করে বিদেশে রপ্তানি করতে পারে। সেটা বাংলাদেশের জন্য একটা অর্থনৈতিকভাবে হুমকি হতে পারে। এবং কালাদান এই যে ট্রান্সপোর্ট প্রজেক্ট, যেটা তার দুটো অংশ আছে। একটা হচ্ছে কলকাতা থেকে আরাকানের সিতুয়ে বন্দর পর্যন্ত নৌপথে যাবার একটা রাস্তা তৈরি করা। কলকাতার থেকে এই সিতুয়ে বন্দরে আসলে তারা আর ওই যে শিলিগুড়ি করিডোর বন্ধ হয়ে গেলেও তারা সমুদ্র পথে কলকাতা বন্দর থেকে সিতুয়ে বন্দরে জিনিস নিয়ে আসবে। সিতুয়ে বন্দর থেকে তারা নর্থ ইস্টে সাপ্লাই দেবে, সেনাবাহিনী, সামগ্রী, তাদের জিনিসপত্র, সমস্ত কিছু, যাতে ভারতের উত্তর পূর্বের 7 স্টার্স দিল্লির হাত থেকে চলে না যায়। চীনের বিরুদ্ধে একটা পরিকল্পনা কলকাতার থেকে আরাকানের সিতুয়ে বন্দর। আরেকটা প্রজেক্ট হচ্ছে ভারতের আইজল, আইজল থেকে, মণিপুরের আইজল থেকে এই আরাকানের একটা জায়গা আছে পালেটওয়া। ম্যাপটা দেখেন, আরাকান থেকে আইজল থেকে কালাদান প্রজেক্টের নদীর ধার দিয়ে তারা বাই রোড তারা পালেটওয়া যাবে। আইজল থেকে পালেটওয়া, এটা সড়ক পথে। নৌপথে হচ্ছে কলকাতার থেকে সিতুয়ে বন্দর, আর সড়ক পথে হচ্ছে মণিপুরের আইজল থেকে আরাকানের পালেটওয়া। এই যোগাযোগের মাধ্যমে ভারত এখানে নিয়ন্ত্রণ করবে এবং ভারত তারপরে মানে বঙ্গোপসাগরের সাথে নর্থ ইস্টের সংযোগ ঘটিয়ে দেবে। খুবই একটা বিরাট ধরনের প্রকল্প। এবং হাসিনা সরকার কিন্তু অলরেডি একটা বন্দর বানাচ্ছে ওখানে, পায়রা বন্দর, জাপানের সাহায্যে। দেখেন হাসিনা যে কতটা বদমাশি করেছে বাংলাদেশের বিরুদ্ধে। জাপান থেকে পয়সা নিয়ে একটা বন্দর বানাচ্ছে বঙ্গোপসাগরে, পায়রা বন্দর। সেটা ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলোর ব্যবহারের জন্য। ভারতকে তো হাসিনা চট্টগ্রাম এবং চাল্লা বন্দরও ব্যবহার করার জন্য একেবারে খুল্লা লাইসেন্স দিয়ে দিয়েছিল। চট্টগ্রাম, চালনা, তারপরে পায়রা বন্দর। আবার ভারত চেষ্টা করছে আইজল থেকে পালেটওয়া পর্যন্ত রাস্তা, আর কলকাতা থেকে সিতুয়ে পর্যন্ত একটা নৌপথ। চারদিক দিয়ে ভারত এখানে সংযোগ করবে এবং নর্থ ইস্টের স্বার্থের জন্য। তবে চীন স্টেট আর রাখাইন স্টেট এরা মিলে এই কালাদান প্রজেক্ট সফল করবে, আর আরাকান আর্মি এটা দখল করবে। এটা একটা সুদূর পরাহত একটা স্বপ্ন বলতে পারি। তা আরাকান আর্মির সহযোগী কারা? নর্দার্ন অ্যালায়েন্স নামে একটা গেরিলা গ্রুপ আছে বার্মাতে। নর্দার্ন অ্যালায়েন্স, কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি,
মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, যারা অং সান সুচির পক্ষপাতী, আমেরিকার পক্ষপাতী, যে এক কথায় তিনটা বিভিন্ন রকমের গেরিলা সংগঠনের সঙ্গে আরাকান আর্মির একটা যোগাযোগ আছে, সম্পর্ক আছে। এখন আরাকান আর্মি আবার মিয়ানমার বাংলাদেশের যে বর্ডার, সেইখানে তারা খুব স্ট্রং, ওইটাকে তারা নিয়ন্ত্রণ করে। সুতরাং আরাকান আর্মি কিন্তু রোহিঙ্গাদের আর্মি নয়, এটা বুদ্ধিস্ট বার্মানদের আর্মি। এর সঙ্গে মুসলমান রোহিঙ্গাদের কোনো সম্পর্ক নাই। আরাকান আর্মি যদি আরাকান পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারে, তাহলে যে ওখানে আরো 6 লক্ষ রোহিঙ্গা রয়েছে, তাদেরকে তারা আবার ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দেবে। এটাও মনে রাখতে হবে। আরাকান আর্মি আরাকানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করলে বাংলাদেশকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে আরো কমপক্ষে 6 লক্ষ রোহিঙ্গা রিফিউজি আনতে। কিন্তু রোহিঙ্গারাও বাংলাদেশে যারা আছে, তারাও কিন্তু চুপচাপ বসে নেই। এই রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের বহু আগেই, 2016-17 আগেই এইখানে রোহিঙ্গাদের কতগুলো গেরিলা গ্রুপ আছে পার্বত্য চট্টগ্রামে। একটা হচ্ছে খুব ফেমাস বা ইনফেমাস রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, RSO। এরা একটা সন্ত্রাসী গেরিলা বাহিনী, RSO, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন। আরেকটা হচ্ছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, ARSA, আরসা। RSO, আরসা। আরসা হচ্ছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি। আরেকটা গ্রুপ আছে আরাকান রোহিঙ্গা আর্মি, ARA। এক কথায় RSO, আরসা এবং ARA এরা আরাকান আর্মির বিরুদ্ধে। এরা চীনপন্থী, এরা মার্কিন ভারতপন্থী নয়। এরা হিন্দু এবং বৌদ্ধদের বিরুদ্ধে, পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে যে আক্রমণগুলো হয়, তার পেছনে RSO, আরসা এবং AR এর সম্পৃক্ততা রয়েছে বলে অনেকে মনে করছেন। এবং এই আরাকান রোহিঙ্গাদের সঙ্গে আবার আল কায়দা এবং বাংলাদেশের জামাত ইসলামের সঙ্গেও সম্পর্ক আছে। RSO, আরসা আর ARA, এদিকে ভারত মার্কিনপন্থী আরাকান আর্মি এবং চীন এবং বাংলাদেশ আর্মি। সুতরাং আরাকান আর্মি কিন্তু বাংলাদেশকে দোষ দিচ্ছে যে তোমরা RSO, আরসা এবং ARA কে সেখানে শেল্টার দিয়েছো, যারা আরাকানের বিরুদ্ধে, আরাকান আর্মির বিরুদ্ধে। বাংলাদেশ সরকার কিন্তু তাদের কথায় কিছু করতেও পারছে না, নিয়ন্ত্রণেও আনতে পারছে না। এখন বর্তমানে যে সরকার, তারা RSO, আরসা এবং AR এর বিরুদ্ধে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। ভারত কিন্তু ইতিমধ্যে দিশেহারা। ভারতের একটা নিউজ চ্যানেল আছে, নিউজ 18, তারা দিশেহারা। ভারত যে দিশেহারা, তারা বলছে যে বাংলাদেশ আমরা হারিয়েছি, এখন মিয়ানমারও যদি আমাদের নিয়ন্ত্রণে না থাকে, তাহলে আর আমরা এখানে সুখে স্বাচ্ছন্দ্যে বাস করতে পারবো না এবং আমাদের উত্তর পূর্ব হাতছাড়া হয়ে যাবে। সেখানে একটা লেখা বেরোয়, স্ট্রেইট টক। ওই লেখাটার টাইটেল হচ্ছে স্ট্রেইট টক। সেখানে একজন ভারতীয় সাংবাদিক লিখছেন, টাইটেল হচ্ছে আফটার বাংলাদেশ সিভিল ওয়ার টার্ন মিয়ানমার অন এজ। আফটার বাংলাদেশ সিভিল ওয়ার টার্ন মিয়ানমার অন এজ, ইন্ডিয়া মাস্ট অ্যাক্ট উইথ স্ট্র্যাটেজিক প্রুডেন্স। মানে বাংলাদেশের পরে, মানে হাসিনা চলে যাওয়ার পরে এই যে গৃহযুদ্ধ হচ্ছে মিয়ানমারে, মিয়ানমার এখন কোণঠাসা, এবং ভারতকে কিছু একটা করতে হবে যাতে তার যে স্ট্র্যাটেজিক স্বার্থ সেটা যেন রক্ষিত হয় বাংলাদেশে এবং মিয়ানমারে, আপাতত মিয়ানমারে। এবং এই লেখার লেখক হচ্ছেন সনবীর সিং রানহোত্রা। সনবীর সিং রানহোত্রা এটা লেখেন অগাস্টের 28 তারিখে 2024 সালে নিউজ 18-এ। এই সনবীর সিং বলছেন, job is risky job, but could undermine India's strategic interest
ইন দ্য রিজিয়ন। এই রিস্কি কাজটা আমাদের করতে হবে, আরাকানকে নিয়ন্ত্রণে নিতে হবে, তা না হলে ভারতের যে সার্বভৌমত্ব সেটা বিঘ্নিত হবে নর্থ ইস্টে। এবং নর্থ ইস্টের খপ্পরে ভারত চাইছে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে, সৌভাগ্যক্রমে সেটা তারা হারিয়েছে, স্বীকার করছে, উই হ্যাভ লস্ট বাংলাদেশ। এখন আরাকান হচ্ছে লাস্ট রিসোর্ট, সেটা তারা সফল হবে কিনা বলা মুশকিল। মিয়ানমার ভারতের গেটওয়ে টু সাউথ ইস্ট এশিয়া। ভারত বলছে মিয়ানমার হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য আমাদের গেটওয়ে, আমাদের রাস্তা, এবং তার আমাদেরকে অ্যাক্ট ইস্ট পলিসি, মোদির যে পলিসি অ্যাক্ট ইস্ট, ওইটাকে পারসিউ করতে হবে। এখন কি বলছে এই রণবীর সিং, we now have a new regime in Bangladesh which is not as sympathetic to Indian concerns and interests as Sheikh Hasina was. বাংলাদেশে এখন একটা, এটা অগাস্ট মাসে লিখছে, 28 তারিখে লিখছেন ভারতীয় সাংবাদিক অ্যানালিস্ট, যে এখন বাংলাদেশে একটা নতুন সরকার এসছে। এই সরকার কিন্তু শেখ হাসিনার মতো ভারতের যে উদ্বেগ এবং ভারতের যে স্বার্থ সেটা রক্ষা করার ব্যাপারে তারা আদৌ উৎসাহী নয়, তারা খুব নারাজ। এই জন্যই তো বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, এই প্রোপাগান্ডা করে যাচ্ছে ভারত। এখন বাংলাদেশ এবং মিয়ানমার দুটোই ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ দেশ, তবে চীনের জন্য তাই, আমেরিকার জন্য তাই। কারণ আমেরিকা প্রত্যক্ষভাবে এখানে নামছে না, আমেরিকা ব্যবহার করছে ভারতকে, এবং ভারত বাংলাদেশকে ব্যবহার করতে চাইছিল এই মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে ব্যবহার করার জন্য, যারা চীনপন্থী, সেটাও হাসিনার পরে ভেস্তে গেল। এখন একমাত্র ভারত আরাকানকে নিয়ন্ত্রণ করবে, চীনকে হটিয়ে দিয়ে আরাকান আর্মি, এই যে 18,000 বা 38,000 সৈন্য, এদেরকে নিয়ে তারা আরাকান নিয়ন্ত্রণ করুক আগে, তারপরে বাংলাদেশের দিকে আসলে দেখা যাবে। বাংলাদেশের 15 ডিভিশন সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর উপরের দিকের লোকজন জেনারেলদের ব্যাপারে সন্দিহান হলেও আমি লেফটেন্যান্ট কর্নেল এবং নিচের দিকে যারা আছেন সাধারণ সৈনিক যারা আছেন, তারা জান দিয়ে হলেও আমাদের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম রক্ষা করবে, এবং আমি আশাবাদী একদিন আরাকান আমাদের দখলে আসবে। আরাকান থেকে যখন রোহিঙ্গারা আসছিল, আমি সর্বপ্রথম নিউ এজ পত্রিকাতে 2টা বড় বড় লেখা লিখেছি, আমি ফেসবুকেও লেখা দিয়েছি যে ইজন্ট আরাকান ইন্টিগ্রাল টু বাংলাদেশ? আরাকান কি বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ না? তো এখন বাংলাদেশের ব্যাপার হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী, আরাকান আর্মি ছাড় মিয়ানমারও আমাদের দখল করতে পারবে না, এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হতে হবে বাংলাদেশের আরাকানকে আমাদের দখলে আনা। বাংলাভাষী আরাকান, যেখান থেকে রোহিঙ্গারা এসছে, এই রোহিঙ্গারা আমাদের জ্ঞাতি ভাই, তাদের সঙ্গে আমরা একসঙ্গে আরাকান শাসন করেছি বাঙালিরা মধ্যযুগে। এই মধ্যযুগের আরাকানকে মিয়ানমার দখল করলো 18শ শতাব্দীতে, আরাকান মাউন্টেন দিয়ে ঢুকে তারা আরাকান দখল করে ফেললো, আর ব্রিটিশরা দখল করলো মিয়ানমার এবং আরাকান 1826 সালে। মিয়ানমার যে দখল করে নিল আরাকান 18শ শতাব্দীতে, তখন থেকে আরাকান পরাধীন। এই আরাকানকে স্বাধীন করতে হবে, মুক্ত করতে হবে, এবং বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ বানাতে হবে। এটা সম্ভব চীনের সঙ্গে যদি আমরা সহযোগিতা করি, চীনও উৎসাহিত হবে, তখন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী আরাকানের নিয়ন্ত্রণ নেবে এবং চীনকে ব্যবসা বাণিজ্য করতে দেবে, বন্দর বানাবে, পোর্ট, এই পোর্ট আমরাও ব্যবহার করব, এবং ওখানকার মিনারেল রিসোর্স এবং যে উর্বর জমি রয়েছে আরাকানে, সেটা দিয়ে বাংলাদেশের খাদ্য সমস্যারও সমাধান করা সম্ভবপর হবে। সুতরাং ভারতের মেঘালয়, আসামের দিকে তাকাবেন না, তারা বাঙালি না, তারা বাঙালিদের সঙ্গে মরে গেলেও এক হবে না। এবং পশ্চিমবঙ্গে গিয়ে দেখেন, পশ্চিমবঙ্গের হিন্দু মেজরিটি বাঙালিরা এই বাঙালি মুসলমানের সঙ্গে এক যদি হতে চাইতো,
তাহলে তো 47 সালের দেশভাগ হতো না। ওই সমস্ত হঠকারী পরিকল্পনা বাদ দিয়ে আরাকান আমাদের চীনের সাহায্যে, চীনের সঙ্গে বন্ধুত্ব করে আরাকানকে আমাদের নিয়ন্ত্রণে নিতে হবে, সেটাই হতে হবে আমাদের ভবিষ্যতের পরিকল্পনা। তবে আরাকান আর্মি আমাদের দখল করে নেবে, এটা সুদূর পরা হতো। আরাকান আর্মি চীনাদের হাতেই মার খাবে। মার্কিন যুক্তরাষ্ট্র এখানে প্রত্যক্ষভাবে সাহায্য করছে না। ভারত আরাকান আর্মিকে দিয়ে চীনকেও রুখবে, বাংলাদেশকেও দখল করবে। এটা মানে এমন পরিকল্পনা, এমন স্বপ্ন যেটা দুঃস্বপ্নে পরিণত হবে। যাই হোক, আপনাদের সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করছি, এবং আরাকান যাতে বাংলাদেশের একটা অবিচ্ছেদ্য অংশ হয়, চীনের সঙ্গে সম্পর্ক রেখে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে রুখতে হবে। আরাকান হবে আমাদের সেই ফ্রন্টলাইন স্টেট। এটা বলে দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন আরাকান আর্মি ভারতের নির্দেশে কাজ করবে কিনা সেটাও একটা বিষয়। আমি মনে করি তারা করবে না। আর যদিও তারা করে বা করার চেষ্টা করে, কখনোই সেটা সম্ভব হবে না, কারণ সেখানে চীন রয়েছে। আর আমেরিকা বিষয়টি এভাবে সহজভাবে মেনে নেবে না। তো যাই হোক, বাংলাদেশকে দখল করতে আসলে মূলত আসবে না তারা আরাকান আর্মি দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করবে। এই চেষ্টাটা করবে এবং বাংলাদেশ অস্থিতিশীল করবে, এটাই তাদের চিন্তাভাবনা, যাতে করে চাপে থাকে এই বর্তমান ডক্টর ইউনূসের সরকার। যাই হোক, সকল ষড়যন্ত্র তাদের ব্যর্থ হয়েছে, সকল কুকর্ম ব্যর্থ হয়েছে। তারা আর যাই করুক, এদেশের জনগণ তাদের সকল ষড়যন্ত্র এবং সকল ধরনের চক্রান্ত রুখে দেওয়ার জন্য এই বাংলাদেশের জনগণ সর্বদাই প্রস্তুত রয়েছে।